এমপি পাপুলের স্ত্রী কন্যার জামিন, 2 মামলায় 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। দেশকে এগিয়ে নিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। আধুনিক উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন। এবং বাজার নিয়ন্ত্রণে শিগগিরই চাল আমদানি জানালেন খাদ্যমন্ত্রী। শুল্ক কমিয়ে 25% নির্ধারণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। দর্শক, 21 টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় জামিন পেয়েছেন লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের স্ত্রী, নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম। এর আগে তারা দুজনই আদালতে আত্মসমর্পণ করেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের 2 মামলায় পাপুল সহ 6 জনের 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে পাপুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাবই রয়েছে 617টি। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের আলাদা 2 মামলায় স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম ওরফে পাপুল সহ 6 জনের 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশন, দুদক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পৃথক আবেদনের শুনানি নিয়ে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। এর মধ্যে পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের ব্যাংক হিসাব রয়েছে 617টি। একই সঙ্গে পাপুলের 2টি ফ্ল্যাট সহ 92টি তফসিলভুক্ত সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাপুলের স্ত্রী, পাপুলের কন্যা এবং ওনার শেলিকা, এই 4 জনের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে এবং ওনাদের যে সমস্ত সম্পত্তি আমরা পেয়েছি এই মুহূর্ত পর্যন্ত সেই সমস্ত সম্পত্তির তফসিল বর্ণিত সম্পত্তিগুলি আমরা ক্রয় করেছি। বিকেলে পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের আত্মসমর্পণমূলক জামিন আবেদনের শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস জামিন মঞ্জুর করেন। তাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা জ্ঞাত আয় বহির্ভূত টাকা, এই ধরনের কোনো স্পেসিফিক ইলিগেশন আমাদের 2 জনের বিরুদ্ধে নেই। এই বিষয়টা বিবেচনা করে মহানগর স্পেশাল জজ আদালত আমাদেরকে পরবর্তী ধার্য তারিখ 11 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত জামিন মঞ্জুর করেন। দুদকের উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে গত 11 নভেম্বর পাপুল, তার স্ত্রী সেলিনা, মেয়ে ওয়াফা ও শালিকা জেসমিনকে আসামি করে মানি লন্ডারিং আইনে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে 2,31 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 141 কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়। সিআইডির মামলাটি গত 22 ডিসেম্বর পল্টন থানায় দায়ের করা হয়। 2 মামলারই প্রধান আসামি পাপুল। গত 6 জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। কুয়েতের কারাগারে বন্দী পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ঘুষ লেনদেন সহ নানা অভিযোগ আনা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে বিমানের জন্য নতুন কেনা অত্যাধুনিক উড়োজাহাজ ধ্রুবতারা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মহিলা কারাগার সহ একগুচ্ছ প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে কাজ করছে সরকার। এটি করা গেলে সব দিক দিয়ে দেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিমানবন্দরগুলোকে আধুনিক করার পাশাপাশি আন্তর্জাতিক মানের করে গড়ে তুলছে সরকার। সেই সাথে বাংলাদেশ বিমানকে করা হয়েছে আন্তর্জাতিক মানের। এখন পর্যন্ত 19টি গন্তব্যে যাত্রী নিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান। 12টি নতুন বোয়িং বিমান রয়েছে বাংলাদেশ বিমানের বহরে। সেখানে যুক্ত হলো নতুন কেনা -8 Q400 মডেলের নতুন উড়োজাহাজ ধ্রুবতারা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন এই উড়োজাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নতুন এই উড়োজাহাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয় বিমান পরিবহনের ভাবমূর্তিকে যেমন উজ্জ্বল করবে, তেমনি বাড়াবে আকাশ যোগাযোগের পরিধি। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো। আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা
চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। এ সময় ৪৪ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কারাগারের ধারণ ক্ষমতা ৩০০। একই সাথে কারাগারে রান্নার কাজে কাঠের পরিবর্তে গ্যাস ব্যবহারের জন্য এলপি গ্যাস স্টেশনেরও উদ্বোধন করেন শেখ হাসিনা। কেরানীগঞ্জের যে কারাগারটা, সেখানে ইতিমধ্যে কোর্ট রুম তৈরি করা হয়েছে। এভাবে আমরা জেলা কারাগারগুলিতেও আমরা এরকম কোর্ট রুম চালু করে ভার্চুয়াল কোর্ট যাতে হয় সেইভাবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, যেমন আমি এখন প্রত্যেকটা উদ্বোধন করছি, ঠিক মামলাও এইভাবে পরিচালিত হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ১৪৬ কোটি টাকা ব্যয়ে ২০টি ফায়ার স্টেশন, ১১০ কোটি টাকা ব্যয়ে জেলা সদরে ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া, এই অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা, বা কোনো দুর্যোগে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষকে উদ্ধার করা এবং মানুষের সেবার জন্য আমরা ফায়ার স্টেশনগুলি করে দেব। সার্বিকভাবে মানুষের সার্বিক উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। এখন ২০ তলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা রয়েছে ফায়ার সার্ভিসের। আগামীতে সুউচ্চ ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা যুক্ত হবে আর দুর্গম এলাকায় ফায়ার স্টেশন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের ফায়ার সার্ভিসকেও আমরা ঠিক সেইভাবেই। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে শিগগিরই চাল আমদানি করবে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, লক্ষ্য থাকবে কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া চালের দাম নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। মজুদ কমেছে এমন অজুহাতে হঠাৎ অস্থির চালের বাজার। প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। দামটা বাড়ছে, এখন ধানের সবাই বলছে ধানের দাম বেশি। বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা করতেই খাদ্য মন্ত্রণালয়ের এই অনলাইন আয়োজন। আলোচনায় খাদ্যমন্ত্রী জানান, বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির জন্য আগামী ১০ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। ১০ই জানুয়ারির মধ্যে মন্ত্রণালয় আবেদন করবেন এবং খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রিতভাবে কাকে কত আমদানি করার জন্য আমরা ছাড়পত্র দিব এবং সেইটুকুই এলসি হবে এবং এটা আমরা নিয়ন্ত্রণ রাখবো এবং মনিটরিং রাখার সিদ্ধান্ত। সরকারিভাবেই যেটা আমদানি করছি সেটা অলরেডি ৪ লক্ষ মেট্রিক টন আমাদের টেন্ডার করে অলরেডি কন্ট্রাক্ট হয়েছে। বাজার নিয়ন্ত্রণ থাকার জন্য যখন যতটুকু আমদানি করা প্রয়োজন আমরা সেটা করব। বাজারে চালের সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন, দাম নির্ধারণে মানসম্মত উপায় বের করতে কাজ শুরু হয়েছে। কমিটি হয়েছে, আমরা একটা স্ট্যান্ডার্ড রেট তৈরি, কৃষি বিপণন থেকে আরম্ভ করে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে। আমরা একটা কমিটিও করে দিয়েছি একটা স্ট্যান্ডার্ড রেট তৈরি করার জন্য। আমদানি শুল্ক কমিয়ে ২৫% করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ৬২% আমদানি শুল্ক ছিল। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুন্দরবন মার্কেটের নকশা বহির্ভূত আরও ৪০০ দোকান উচ্ছেদ। আবার আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 16 জন আর নারী ৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭,৪৫২ জনের। নতুন করে শনাক্ত ১,০৪৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,০৯,১৪৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৭৩ জন। এ পর্যন্ত সুস্থ ৪,৫১,৯৬১ জন। গেল ২৪ ঘন্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬৭টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে ১২,৬৫০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩১,৭১,৯১০টি। আরও ৭ দিন লাগবে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন মার্কেটের নকশা বহির্ভূত ৭৫৩ দোকান উচ্ছেদ অপসারণে। রোববার চতুর্থ দিনের অভিযানে ৪ শতাধিক দোকান অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে মানিকমে অ্যাভিনিউর সাইকেল লেন থেকে ভাসমান দোকান, অবৈধ পার্কিং উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। গুলিস্তানের সুন্দরবন মার্কেটের ৭৩৫টি নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
দুপুর 12টার পর থেকে চলে চতুর্থ দিনের অভিযান। এ সময় 4 শতাধিক দোকান ভেঙে ফেলা হয়। ভাঙার কাজ যান্ত্রিক সহায়তা ছাড়া শ্রমিক নির্ভর হওয়ায় অপসারণ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে ডিএসসিসি। কোনো ভেহিকেল দিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, ম্যানুয়ালি লেবার দিয়ে কাজ করতে হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই আমরা মূল ব্যবসায়ীদের কাছে মার্কেটটি ফিরিয়ে দিতে পারব। নকশা বহির্ভূত অবৈধ দোকানে যারা ব্যবসা করছিলেন তাদের পুনর্বাসনের চিন্তা করা হচ্ছে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের বিষয়টি তিনি বিবেচনা করবেন। এদিকে মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, পার্কিং উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএনসিসি। বাইসাইকেল লেনগুলোতে দেখা যায় প্রাইভেট কার, এমনকি আমাদের সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি, এগুলো এখানে পার্কিং হয়ে থাকে এবং দোকান করে থাকে। এই বিষয়টি জনগণকে মূলত সচেতন করার জন্য এবং কিছু আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই অভিযানটা শুরু করেছি। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করায় 5 জনকে জরিমানা করা হয়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ফিরে দেখা 2020। করোনার ধাক্কায় সবকিছু যখন লন্ডভন্ড, তখন এর ঝাপটা লাগে বিচার অঙ্গনেও। 5 মাসের মতো বন্ধ থাকে বিচার কাজ। প্রথমবারের মতো উচ্চ আদালত চলে ভার্চুয়াল পদ্ধতিতে। বছরটিতে বহু পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে। আর জিকে শামীমের জামিন জালিয়াতি সহ বেশ কিছু দুর্নীতি অনিয়মেরও ঘটনা ছিল আদালত অঙ্গনে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানও দেখা গেছে। বিস্তারিত শাকের আর্য রিপোর্ট। করোনা ভাইরাস মুহূর্তেই সবকিছুর বদল। থমকে যাওয়া সময়ে ছুঁয়ে গেছে আতঙ্ক। 2020 মার্চে দেশে সংক্রমণের শুরু। সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, অফিস, আদালত। বন্ধ করে দেয়া হয় গণপরিবহন। সবকিছুর মতো স্থবির হয়ে পড়ে বিচারাঙ্গন। ধুলো পড়ে ফাইলে, বড় হয় মামলা জটের তালিকা। হতাশ হন বিচার প্রার্থীরা। রুজি হারিয়ে কষ্টে পড়েন অনেক আইনজীবী। এ অবস্থায় 10 মে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করে সরকার। ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি বিচার কাজ শুরু হয়। এই পদ্ধতিতে আপিল বিভাগে 5,500-এরও বেশি মামলা নিষ্পত্তি করে। বিচারাঙ্গনে গতি ফেরাতে ছিল প্রধান বিচারপতির নানা উদ্যোগ। 2020 বহু পুরনো মামলা নিষ্পত্তির বছর। 60-এর দশক থেকে পুরনো মামলা শুরু করে একে একে নিষ্পত্তি করেন হাইকোর্ট। বছরের শুরু থেকে হাইকোর্টে চলতে থাকে রাজনৈতিক মামলার উত্তাপ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ করে দেন হাইকোর্ট। পরে অবশ্য বিশেষ বিবেচনায় সরকার নির্বাহী আদেশে মামলা স্থগিত করে মুক্তি পান তিনি। জামিন জালিয়াতির বেশ কিছু ঘটনা জন্ম দেয় নানা আলোচনার। বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের জামিন জালিয়াতির বিষয়টি সামনে আসলে জামিন বাতিল করেন হাইকোর্ট। জামিন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে হাইকোর্ট কাউকে সতর্ক করেন, আবার কারো বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। উচ্চ আদালতে দুর্নীতি অনিয়ম বন্ধে বেশ কিছু উদ্যোগও ছিল। স্থাপন করা হয় অভিযোগ বক্স। অভিযান চালিয়ে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় 42 জনকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। বছরের শেষ ভাগে এসে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড রিভিউর রায় আসে আপিল বিভাগ থেকে। রায়ে যাবজ্জীবন মানে 30 বছর। তবে যদি আমৃত্যু কারাদণ্ড দেয়া থাকে তবে সেক্ষেত্রে আমৃত্যুই হবে। ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে শোকের ছায়া নামে আদালত অঙ্গনে। করোনা কেড়ে নেয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলমকে। করোনার কালো ছায়া সরে উঠুক নতুন সূর্য। নতুন বছরে এই বিষণ্ণ দিন যাতে আর না আসে, সেই আশায় বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারকরা। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপি পাপুলের স্ত্রী কন্যার জামিন, 2 মামলায় 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। দেশকে এগিয়ে নিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আধুনিক উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন।
বাজার নিয়ন্ত্রণে শিগগিরই চাল আমদানি জানালেন খাদ্যমন্ত্রী, শুল্ক কমিয়ে 25% নির্ধারণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।